অল আর স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। আজকে তোমাদের WBSSC গ্রুপ যে SLST এক্সাম হলো, সেখানে জিওগ্রাফিতে কী কী কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখে নেব কার কত স্কোর হলো, এবং লাস্টে আমরা এটাও আলোচনা করে দেবো যে ঠিক কত স্কোর হলে তোমরা সেফ জোনে থাকবে। ঠিক আছে, তো দেখো কী প্রশ্ন এসেছিলো। প্রশ্ন কিন্তু দারুণ সোজা এসছে, ভয় পাওয়ার মতো কোনো প্রশ্ন আসেনি, অনেক সোজা প্রশ্ন এসছে। জানি না বাকিটা কী হবে, তো আপাতত আমরা উত্তরটা মিলে নিই, দেখে নিই কার কত স্কোর হচ্ছে। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে ভালো করে বলছি। প্রথম প্রশ্ন যে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলিত হয়েছে কোথায়? তো কোথায় মিলিত হয়েছে, একদম সোজা প্রশ্ন, যারা জিওগ্রাফি পড়াশোনা করেছে বেসিক প্রশ্ন এটা। তো কোথায় হয়েছে তোমাদের, হয়েছে কোথায়? নীলগিরিতে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। রাজস্থানে মরু অঞ্চলে বায়ুমণ্ডল সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয়, কী বলা হয়? ঠিক আছে, তো তোমাদের অ্যান্সারটা হবে তোমাদের কি বলা হয়, বলা হয় বারখান। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলেছে শুষ্কতার সহকারী উদ্ভিদকে বলা হয়, শুষ্কতার সহকারী যেখানে ড্রাই অঞ্চলেও যে তোমাদের উদ্ভিদটা হচ্ছে সেগুলোকে বলা হয় কি বলা হয় তোমাদের? জেরোফাইট। ওকে, চলো দেখে নিই আমরা 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি আছে? প্রশ্ন কিন্তু খুব সোজা এসছে, খুবই সোজা এসছে। তো 4 নম্বর প্রশ্ন আছে কোন প্রকার পাতসীমানায় মহাসাগরীয় শৈলশিলা গঠিত হয়েছে? তো মহাসাগরীয় শৈলশিলা গঠিত হয়েছে তোমাদের প্রতিসারি পাতসীমানায়। কোথায় হয়েছে? প্রতিসারি পাতসীমানায়। চলো 5 নম্বর প্রশ্ন কি বলেছে? 5 নম্বর প্রশ্ন বলেছে যে থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে কি হয়, যেখানে গভীরতার সাথে উষ্ণতা দ্রুত পরিবর্তন হয়, তাই তো? চলো 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 6 নম্বর প্রশ্ন তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়। তৈগা বায়োমে কোন বৃক্ষ দেখা যায়? তৈগা বায়োমে তোমাদের দেখা যায় স্পুনস। ঠিক আছে, চলো হয়ে গেল 6টা প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন সাগরে? তাহলে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, এটা অনেকেই তোমরা বলছো শৈবাল সাগর সৃষ্টি হয়েছে তোমাদের প্রশান্ত মহাসাগর, কিন্তু না, উত্তরটা কিন্তু তোমাদের একটুখানি যারা পড়াশোনা জিওগ্রাফিতে তোমরা একটু ভিতরে ডেপতে পড়েছো, তো তারা তোমরা জানো, তোমরা প্রত্যেকেই অনার্স পড়েছো আশা করি। এবারে সেই হিসেবে তোমাদের অ্যান্সারটা হচ্ছে তোমাদের আটলান্টিক মহাসাগর। মোটামুটি জানা প্রশ্ন এগুলো প্রত্যেকটাই, একটু একটু তো ঘুরিয়ে দেবেই, একটু তো দেবে, না হলে সবাই তো পেরে যাবে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। প্রশ্ন কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড দারুণ সোজা এসছে, ভাববার মতো কোনো বিষয় নেই। পরের প্রশ্ন দেখো তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? বেশি উপস্থাপনাযোগ্য কেন? তার কারণটি হচ্ছে তোমাদের দেখো, তার কারণ বলেছে তাপবিদ্যুৎ স্থাপন ব্যয় অপেক্ষিত কম। ওকে, তাপবিদ্যুৎ স্থায়ী ব্যাপকৃত কম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলছে তোমাদের 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? তাহলে কোন স্তরে দেখা যায়? মাটির কটি স্তর? মাটির 20 স্তরে দেখা যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বরে বলছে কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। তাহলে কী খনি পাওয়া যায় এখানে? এখানে পাওয়া যায় ম্যাঙ্গানিজ। ওকে, তো 11 নম্বর প্রশ্ন কি বলেছে? 11 নম্বর প্রশ্ন বলছে মাটির উর্বরতা বৃদ্ধির একটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সবথেকে ভূমিকা গুরুত্বপূর্ণ কার? এখানে হবে তোমাদের ফসফরাসের গুরুত্ব সব থেকে বেশি। ওকে, চলো 12 নম্বর প্রশ্নের আনসার কি বলেছে? 12 নম্বর বলছে পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? কোথায়? এশিয়াতে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়। চলো 13 নম্বর প্রশ্ন দেখে নিই। বলছে স্বল্প লবণতা সাধারণত দেখা যায় কোথায়? তো স্বল্প লবণতা দেখা যায় সাধারণত নদীর মোহনায়। কোথায় দেখা যায়? নদীর মোহনায়। পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? তো কত হয়? 10% শক্তি স্থানান্তরিত হয়। ওকে, তো 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? তো কোনটা শীতল সমুদ্র স্রোত? শীতল সমুদ্র স্রোত হচ্ছে তোমাদের হামব্লোন স্রোত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট 16 নম্বর প্রশ্ন চলে যায়। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে অনূর্ধ্ব ও ততূর্ধ্ব প্রাকৃতিক অ্যাজাইভের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? তো কোন মানকে নির্দেশ করে এটা?
এটা মধ্যমা মানকে নির্দেশ করে। এগুলো প্রত্যেকটা কিন্তু 100% তোমাদের সঠিক অ্যান্সার। তোমরা মিলিয়ে নাও কে কত পাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে নিকবিন্দু এর উদ্ভব হয়, নিকবিন্দু এর উদ্ভব হয় কোথায়? বহুচক্রীয় নদী উপত্যকায়। কোথায়? বহুচক্রীয় নদী উপত্যকায় হলো। তারপরে দেখো কি বলেছে। তারপরে দেখো কি বলছে। 18 নম্বর প্রশ্ন, ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? তাহলে এটি কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? এটা মৃত্তিকা। এটা কি? মৃত্তিকা বিসর্জন। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। 19 নম্বর প্রশ্ন কি বলেছে। বলছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি নাশপাতি আকৃতির বয়সক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখা যায়? তো কোথায় দেখা যায় এটা আমাদের? এটা দেখা যায় নরওয়েতে। কোথায়? নরওয়েতে দেখা যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলছে 20 নম্বরে, ইন্দোনেশিয়ার স্থানান্তরিত কৃষি এই নামে পরিচিত। তো ইন্দোনেশিয়ার স্থানান্তরিত কৃষি কী নামে পরিচিত? ইন্দোনেশিয়ার স্থানান্তরিত কৃষি তোমাদের লাদাউ নামে পরিচিত। ঠিক আছে, লাদাউ নামে পরিচিত। 21 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। বলছে লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি আছে কোথায়? কোথায় আছে? ম্যাগনেটাইটে। কোথায় আছে তোমাদের? ম্যাগনেটাইটে। ওকে, চলো এবার দেখে নেব আমরা 22 নম্বর প্রশ্ন। বলছি ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল। এই তত্ত্বটির প্রবক্তা কে? তাহলে এই তত্ত্বের প্রবক্তা তোমাদের ডাব্লু পেঙ্ক। ওকে, চলো নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন। ভারতবর্ষে গম চাষে প্রাগরিত সবচেয়ে বেশি দেখা যায় কোন রাজ্যে? তো কোন রাজ্যে দেখা যায় সবচেয়ে বেশি? দেখা যায় তোমাদের পাঞ্জাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন 24-এরটা, কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে। তাহলে কি মাটি গড়ে ওঠে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে? একদম সোজা প্রশ্ন দিয়েছে, খুব ভালো প্রশ্ন দিয়েছে, ভাবনার মতন কোনো বিষয়ই নেই এখানে। হ্যাঁ, তাহলে পেডোকাল মৃত্তিকা দেখা যায়। হলো, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। 25 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমির অনুপাতের আদর্শ অবস্থাকে কি বল নামে অভিহিত করা হয়? তো কী নামে অভিহিত করা হয় তোমাদের? কাম্য জনসংখ্যা। কি বলা হয়? কাম্য জনসংখ্যা। 26 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চল থেকে বিভক্ত করেন? তাহলে কোন ভূগোলবিদ করেছেন? কোন ভূগোলবিদ পৃথিবী থেকে স্বাভাবিককে তোমাদের করেছেন এটি অধ্যাপক হার্বার্টসন। ওকে, অধ্যাপক হার্বার্টসন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 27 নম্বর কোয়েশ্চেন। নিম্নলিখিত অভিক্ষেপণগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপণ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? তো মধ্য অক্ষাংশকে স্পর্শ করে সাধারণ সাংকোপ অভিক্ষেপণ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা 28 নম্বর কোয়েশ্চেন। পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো সবচেয়ে শীতলতম স্তর কোনটি? সবচেয়ে শীতলতম স্তর তোমাদের মেসোস্ফিয়ার। ওকে, চলো 29 নম্বর প্রশ্নে কি বলেছে। বহুমুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। কি প্রভাব দেখা যায় না? উৎপত্তি স্থলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ওকে, চলো পরেরটা কি বলেছে। নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? ভিসুভিলাস আর মৌনা লোয়া এগুলো তো তোমাদের সক্রিয়, এটা নাও কিন্তু সক্রিয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে এখানে? অ্যান্সার কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে নার্কোডাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজনের ভূমিকা পালন করে? বাস্তুতন্ত্রের বিয়োজনের ভূমিকা পালন করছে কোনটি তাহলে? ক্লাস্ট্রিডিয়াম। কি করছে? ক্লাস্ট্রিডিয়াম। ওকে, চলো নেক্সট প্রশ্ন 32 নম্বরে, একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? তো পাইগ্রাফের উৎপন্ন কোণের সাবজেক্টের প্রশ্ন, তো সবাই আমরা এটা পারবই, খুবই সোজা প্রশ্নই দিয়েছে, ভাবার কিছু বিষয় ছিল না। তো 360 ডিগ্রি। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী হচ্ছে 33 নম্বর। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক?
এক্ষেত্রে কারেন্ট অবস্থান অনুসারে কিন্তু এটা অ্যান্সার হবে আফগানিস্তান। ওকে, কারেন্ট অবস্থান অনুসারে কিন্তু এটা অ্যান্সার হবে আফগানিস্তান। এখন অপেক্ষা করতে হবে যে ওরা অ্যান্সার শিটটা কী নিচ্ছে, অ্যান্সারটা কী নিচ্ছে। ওকে, চলো, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? কোনটি ভাঁজের ফলে গঠিত? বলছে ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। কোনটি? ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? পৃথিবীর ভূত্বকের কোন অংশে ঘনত্ব সর্বাধিক? তো ভূত্বকের কোন ঘনত্ব সর্বাধিক? মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব সর্বাধিক। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে? ভারত এই অঞ্চলে বছরে 2 ঋতুতে বৃষ্টিপাত হয়। তাহলে কোথায় বৃষ্টিপাত হয়? বছরে 2 ঋতুতে কোথায় বৃষ্টিপাত হয়? বলো, কোথায় বৃষ্টিপাত হয়? তোমরা কি করেছো? এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার তোমাদের হচ্ছে তামিলনাড়ু উপকূলে। কোথায় হচ্ছে? তামিলনাড়ু উপকূল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? তো ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে কে? অর্জন করেছে আমাদের কেরালা। ওকে, চলো 38 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি বলছে? কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? ওকে, তো এখানে কোন সূত্র অনুসারে বলেছে বলো তো? এটা তোমাদের হবে সূত্র অনুসারে হচ্ছে 22 ব্যাটলের সূত্র অনুসারে এটা হয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন 39 নম্বরে বলছে ভারতের সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কত সালে? কত সালে হয়েছিল? 1779 সালে। নেক্সট প্রশ্ন দেখো 40 নম্বর প্রশ্ন বলেছে সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালন যাযাবরের এক গোষ্ঠী হলো, একটা গোষ্ঠীর নাম কি? যে গোষ্ঠী যাযাবরণ করে সেটা হচ্ছে তোমাদের মাসাই। ওকে, চলো নেক্সট প্রশ্ন 41 নম্বর। মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগের সংখ্যার অনুপাতকে কি বলা হয়? বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। কি বলা হয়? ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন বলছে নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় সমুদ্রতলের নিকটে সবচেয়ে কম ক্ষয় হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখিনি 43 নম্বর প্রশ্ন বলছে ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেছেন? তো কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেছেন? 2002 সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেছে, 2002 সালে। ওকে, চলো 44 নম্বর প্রশ্ন কি বলেছে? 44 নম্বর প্রশ্ন বলেছে নিম্ন কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? তো প্রচলিত শক্তি কোনগুলো? যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। তাহলে কোনটা নয় বলেছে? সৌরশক্তি, অপরিচলিত শক্তি, তাই তো? চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে যে এর মধ্যে 45 নম্বর প্রশ্ন, এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নদী নয়? ঠিক আছে, তো কোনটি পূর্ববাহিনী নদী নয় তোমাদের? এটা তাপ্তি, নর্মদা, এগুলো কোনটি পূর্ববাহিনী নদী নয়, এগুলো পশ্চিম বাহিনী নদী। চলো 46 নম্বর প্রশ্নের উত্তরটা কি? উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকার রাসায়নিক আবহবিকারের ফলে ঘটতে দেখা যায়? মানে কোন ধরনের আবহবিকার ফলাফল ওখানে ঘটে? কোনটা তোমাদের? এটা অঙ্গর যোজন। ঠিক আছে, অঙ্গর যোজন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? এগুলোর মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? তো কোনটা উচ্চ ফলনশীল জাত নয়? এর মধ্যে তোমাদের সোনালিকা উচ্চ ফলনশীল ধানের জাত নয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন 48 নম্বর প্রশ্ন কি বলেছে? কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে, এর উল্লেখযোগ্য উদাহরণ কি? মানে এর মধ্যে কোনটি কাঁচামাল যেখানে থাকে মানে নিকটে গড়ে ওঠে? ঠিক আছে, তো এটার মধ্যে কোনটি তোমাদের? চিনি শিল্প। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে 49 বলছে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর কোনটি? তো প্রধান মৎস্য বন্দর এখানে তোমাদের উত্তর হচ্ছে পোর্টল্যান্ড। ঠিক আছে, পোর্টল্যান্ড হচ্ছে তোমাদের প্রধান মৎস্য বন্দর। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোন প্রকার স্কেলের দ্বারা ক্ষুদ্রতম পরিমাপ করা হয়? কোন প্রকার স্কেল? তাহলে এটা তোমাদের ভার্নিয়ার স্কেলের দ্বারা ক্ষুদ্রতম পরিমাপ করা হয়। চলো 50 হয়ে গেল। এবার 51 নম্বর প্রশ্নটা কি বলছে? বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন কে?
তো এটা এটা তো মানে সবাই জানে, বাচ্চারাও জানে, যে আমাদের জিওগ্রাফি সাবজেক্ট নেই তারও জানে। তো এখানে অ্যান্সার হবে এ, জি টান্সলে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, 52 নম্বর প্রশ্ন। 52 নম্বরের প্রশ্ন হতে, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত শহরটি হচ্ছে কোনটি? আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হলো, সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হচ্ছে মহীসোপন। কোনটা? মহীসোপন, ঠিক আছে। অর্থাৎ তোমাদের বলছে, মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ, মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। সরি, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ভারতের এই প্রদেশের মধ্যে কোনটি আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? তো সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশে। কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বলছে একটি দেশের জনঘনত্ব মানচিত্রের উপস্থাপন করার জন্য কোন প্রকার কার্ডিওগ্রাম সর্বপক্ষে উপযুক্ত? তো কোন প্রকার কার্ডিওগ্রাম সবথেকে উপযুক্ত হয় তোমাদের এখানে। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা মিস করে গেছিলাম, এটা একটু দেখে নাও। বলছে মহাদেশীয় উপকূল ও মহিঢালের মধ্যবর্তী অংশ কী নামে পরিচিত? এটি তোমাদের মহীসোপন নামে পরিচিত, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাদটি হলো, কোনটি হচ্ছে জাপানে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাদ? টাইফুন হচ্ছে তোমাদের উত্তর। তো নেক্সট প্রশ্ন কি বলেছে, উষ্ণতার বৈপরীত্যের কারণে সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? উষ্ণতা বৈপরীত্যের কারণে কি হয়? দিন রাত্রি দীর্ঘ হয়, দীর্ঘ রাত্রি হয়। কি হয়? দীর্ঘ রাত্রি হয়। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বললাম তোমাদের যে দেশের ঘনত্ব মানচিত্র উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্ডিওগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত? তোমাদের কোন প্রকার কার্ডিওগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত? তোমাদের ক্লোরোপ্লেথ সর্বাপেক্ষা উপযুক্ত। চলো নেক্সট প্রশ্ন দেখো, 59 নম্বর। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি কাঠিন্য মাত্রা সর্বাধিক? তো কোনটার কাঠিন্য মাত্রা সর্বাধিক? কোয়ার্টজাইটের কাঠিন্য মাত্রা সর্বাধিক। ওকে, এবং লাস্ট প্রশ্ন কি আছে, পৃথিবীর ভূত্বকের উপরের অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌল দ্বারা? তো কোন দুটি খনিজ মৌল দ্বারা গঠিত হয়েছে? তোমাদের সিলিকা এবং অ্যালুমিনিয়াম। ওকে, হয়ে গেল 60টি প্রশ্ন। দেখো এখানে যা দেখতে পেলাম প্রশ্নের গুণগত মান দেখে, প্রশ্ন কিন্তু খুব সোজা এসছে, সোজা। এখানে তোমাদের 60 নম্বরের টোটাল প্রশ্ন পরীক্ষার মার্কস, তাই তো। তো যারা ফ্রেশার্স, যারা তোমরা ফ্রেশভাবে পরীক্ষা দিচ্ছ এবং জানো তো এক্সপিরিয়েন্সের জন্য এক্সট্রা নাম্বার আছে, তারা তো এগিয়ে আছেই মোটামুটি। তারা যদি ধরে নাও, তারা যদি 40 পায় লিখে, যেহেতু 10 এক্সট্রা হচ্ছে, তাহলে কিন্তু তাদের টার্গেট কত হয়ে যাচ্ছে? 50, তাই তো। যেহেতু তুমি ফ্রেশার্স, তো সেক্ষেত্রে তোমার কত নাম্বার পেতে হবে? তো আমি বলবো তোমাদের যাদের মোটামুটি ধরে নাও 45 প্লাস আছে, ঠিক আছে। তো তোমরা একদম প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে। ইন্টারভিউর জন্য একদম প্রস্তুত হয়ে যাও, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আমি বলতে পারি যে তোমাদের একটা ভালো রকমের আশা থাকতে পারে, ডেফিনেটলি থাকবে। এবং 45 থেকে 50-এর মধ্যে যারা আছে, দেখো প্রশ্ন কিন্তু খুবই সোজা এসছে। 10টা না পারা কারণ পরীক্ষার হলের যে টেম্পারেচারটা থাকে, যে সিচুয়েশান থাকে, সেটা যে দেয় পরীক্ষা বসে, সেটাই সে ভালো জানে। বাইরে থেকে তো অনেক কিছু বলা যায়, অনেকে দেখে বলবে কি সোজা প্রশ্ন, 60-60ই পাওয়া যাবে। হ্যাঁ, 60-60 অনেকেই পেতে পারে, কিন্তু পরীক্ষার হলে বসে, সেখানে বসে পরীক্ষা দেওয়া, এত বছর পরে, অনেক আকাঙ্ক্ষার পরে পরীক্ষা, সিচুয়েশান ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। এবং যারা পরীক্ষা দেয় এবং যারা দিচ্ছি, তারা জানি আমরা যে অ্যাকচুয়াল পরিস্থিতি কী হয়। তো ওইটাই 45+ কাট আপ থাকলে নিশ্চিন্তে থাকতে পারো তোমরা। আর যাদের 50 হচ্ছে, মানে 45-এর উপরে থাকছে, মানে কোনো চিন্তা করার কোনো কারণই নেই, ঠিক আছে। তো চেষ্টা করবে যেন একটু ভালো পজিটিভভাবে কাজ করতে। তো এবং যারা তোমরা আমার ক্লাস দেখেছো, অনেকেই আছে যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ এবং আমার ক্লাস দেখছো, ঠিক আছে। তো তারা জানো যে আমরা এই প্রশ্নগুলো, যারা ক্লাস দেখেছে আমার, এই যে প্রশ্নগুলো প্রত্যেকটা এসছে, প্রত্যেকটার মধ্যে 60-এর মধ্যে কিছু না হলেও 55টা তাদের মধ্যে কিন্তু কমন, কারণ আর 5টা পুরো সাবজেক্টের ডেপথ থেকে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আগামী দিনে আরও পরীক্ষা আছে তোমাদের, এবং যারা WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য পরীক্ষা দিচ্ছ, তাদের জন্যও বলবো যে তোমরা SWRতে আসো, ক্লাস দেখো। তোমরা কমন পাবে এটুকু তো বুঝতেই পারছো, কারণ যারা ক্লাস দেখেছে তারা, যারা নর্মাল, আমি SLST নয়, নর্মাল যে কোনো ক্লাস জিওগ্রাফি দেখলেও তারাও এটা কমন পেয়ে যাবে, মানে এতটাই কমনযোগ্য প্রশ্ন ছিল, ঠিক আছে। তো ভাবনার কিছু বিষয় নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। পজিটিভ ভেবে, যারা 45+ নাম্বার পাচ্ছ, পজিটিভভাবে চলো এবং নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।
নেক্সট পরীক্ষা তোমাদের খুব কাছেই আছে। তো অল দ্য বেস্ট অল আর স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো এবং নেক্সট পরীক্ষার জন্য জোরদার প্রস্তুতি নাও, আর যেন কোনো ভুল না হয় আমাদের।